আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আপনি বুঝলেন কি করে যে আমার কিস করতে ইচ্ছে করছিল? উনি বললেন, জানি না, তবে মনে হলো তাই বললাম। আমি বললাম, ও। উনি বললেন, দাঁড়িয়ে থাকবে নাকি, ভিতরে যাবে না? আমি বললাম, চলুন। একটা মেয়ে জীবনে আর কি চায়? এমন একটা মনের মতো বর হলে যে সবসময় তাকে বুঝবে, তার ইচ্ছেগুলোকে প্রাধান্য দেবে, মনের কথাগুলো বুঝে নেবে, সব দিকে খেয়াল রাখবে তার। আপুর কাছ থেকে শুনেছি উনি নাকি একটু বেশি কাজে বিজি থাকেন, রাতে ছাড়া বাসায় ফিরতে পারেন না, একাধিক ব্যবসায় পরিচালনা করেন। রাতে ওনাকে কাছে পাই, সবসময় নিজের মতো করে। বিয়ের 1 মাস হতে চলল, রাত 9টা বাজে। উনি রুমে বসে কী সব কাগজপত্র নিয়ে বিজি আছেন, তাই ওনাকে ডিস্টার্ব করিনি। বারবার রুমে আসছি আর বেরোচ্ছি। আজ ফুচকা খেতে অনেক ইচ্ছা করছে, কিন্তু ওনাকে বলতেও পারছি না। কাজ করছেন উনি, বলাটাও ঠিক হবে না। হুট করে দেখলাম বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়লেন, একটা লুঙ্গি আর টি শার্ট পরেই। এই গ্রামের ছেলেদের একটা সুবিধা আছে, কোনো জায়গায় যেতে হলে প্যান্ট শার্ট পরা লাগে না, লুঙ্গি পরেই যেতে পারে। উপস, এতক্ষণ তো ভালোই লাগছিল। উনি রুমে ছিলেন, অন্তত ওনাকে চোখের দৃষ্টিতে দেখতে পেরেছি। এখন তো ওনার উপর রাগ হচ্ছে। উনি নাকি আমার মনের দুঃখ বুঝে, কচু বুঝে উনি। শাশুড়িমা বিছানায় শুয়ে হাদিসের বই পড়ছিলেন, আমি ওনার পাশেই গিয়ে শুয়ে পড়লাম। আমাকে হুট করে এভাবে শুয়ে পড়তে দেখে শাশুড়িমা বলে উঠলেন, কি গো মা, শরীর খারাপ নাকি? আমি বললাম, না। উনি বলল, ক্ষুধা লাগছে, লাগলে খেয়ে নাও, ইফতি আসলে একসাথে খাবো সবাই। আমি বললাম, না। উনি বলল, মন খারাপ? আমি বললাম, হুম। উনি বলল, তোমাদের বাড়ির কথা মনে পড়ছে? আমি বললাম, হ্যাঁ। উনি বলল, দূর পাগলি, যেতে ইচ্ছে করলে কালকে গিয়ে কয়দিন থেকে এসো, এভাবে মন খারাপ করে থাকার কি আছে? আমাকে বললেই তো ইফতিকে বলতাম তোমাকে দিয়ে আসতে। আমি বললাম, উনি দিয়ে চলে আসবেন? উনি বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে আমি যাব না। উনি বলল, পাগলি একটা। শাশুড়ি একটা মুচকি হাসি দিয়ে আবার পড়ায় মনোযোগ দিলেন। আমার মাথাটা ওনার কোলে তুলে নিলেন। ইস, একটা শাশুড়িও পেয়েছি, ঠিক মায়ের মতো। এত সুন্দর বন্ধুত্বর মতো আমার মনের কথাগুলো বুঝে নেয়। কিছুক্ষণ পর মহারাজের আগমন ঘটল। রুমে এসে দেখি একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, কোথায় গিয়েছিলেন আপনি? উনি বলল, এই তো একটু বাজারে গিয়েছিলাম। আমি বললাম, কেন, এত রাতে বাজারে কি? উনি বলল, এই যে এজন্য। বলে উনি আমার দিকে হাতে থাকা ব্যাগটি এগিয়ে দিলেন। ব্যাগটা খুলে তো আমি খুশিতে আত্মহারা। উনি বুঝলেন কি করে? খুশির ঠেলায় ওনাকে আমি বললাম, ওহ ফুচকা? উনি বলল, হ্যাঁ। আমি বললাম, থ্যাংক ইউ সো মাচ। উনি বলল, হ্যাঁ ঠিক আছে, আর থ্যাংক ইউ বলা লাগবে না। আমি বললাম, আচ্ছা আপনি বুঝলেন কি করে আমার ফুচকা খেতে ইচ্ছে করছে? উনি বলল, বুঝি আর কি। আমি বললাম, বলুন না প্লিজ। উনি বলল, পরে বলবো। ফুচকা খেয়ে ওনাকেও কিছু দিলাম। বেচারা ঝাল খেতে সহ্য করতে পারে না। ওনার প্রতিদিনই কাজ থাকে, রাতে একটু সময় পাই ওনাকে কাছে পাওয়ার। সকালে ফজরের পরে বেরিয়ে যান, বাসায় ফেরার কোনো টাইম টেবিল নেই। এতটা পরিশ্রমিক লোকটা কেন যে করে আমি বুঝি না। সকালবেলা গোসল করে নামাজ পড়ে চুলের পানিগুলো গামছা দিয়ে শুকোচ্ছিলাম, তখন উনি এসে পাশে দাঁড়ালেন। চুলগুলো যখনই ঝাড়া দিলাম, বাড়ি লাগলো চুলের। আমার দিকে তাকিয়ে আছেন উনি। ওনার এই তাকিয়ে থাকাটার অর্থ বুঝাচ্ছেন। কি ছিল এটা? আমি আর কি করব? এবার ইচ্ছে করেই ওনার মুখে চুল দিয়ে বাড়ি দিয়ে রুম থেকে বেরিয়ে যাব। ঠিক তখনই উনি আমার হাতটা ধরে হেঁচকে টান মারলেন ওনার দিকে। ইশারায় জিজ্ঞেস করলাম, কি হলো? উনিও ইশারায় জবাব দিলেন, কিছু না। ওনার চোখের দিকে তাকিয়ে আছি। ওনার চোখের ভাষা আমি নির্দ্বিধায় বুঝতে পারছি। ওনার চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছি আমি। মানুষ বলে চোখের ভাষা বোঝা নাকি বড় দায়। আমি বলবো মুখের ভাষা থেকে আমি বলবো মুখের ভাষা বুঝতে যদিও কখনো অসুবিধা হয়, তবে চোখের ভাষা বোঝা সবচেয়ে সহজ। কিন্তু চোখের ভাষা বুঝতে হলে মনের সাথে মনের মিল থাকতে হবে। মুখের ভাষা সব সময় সহ্য হয় না, তবে চোখের ভাষা সবসময় সত্যতা প্রকাশ করে। ওনার চোখে আমি গভীর ভালোবাসার সন্ধান পাচ্ছি। ইচ্ছে করে এভাবেই তাকিয়ে থাকি ওনার চোখের প্রাণে। আমার কপালে একটা চুমু খেয়ে বললেন, দুপুরে রেডি থেকো। আমি বললাম, কেন? উনি বলল, বাহিরে খাবো আজ দুপুরে। আমি বললাম, আপনি আসবেন দুপুরে? উনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। উনি বেরিয়ে পড়লেন। দুপুরে তৈরি হচ্ছিলাম, তখনই আমার বরের আগমন ঘটলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি। উনি এসে আমার গায়ে একটা চুমু খেলেন। ওনার মুখের দিকে তাকিয়ে দেখলাম
উনি বড্ড ক্লান্ত, তবুও আমাকে খুশি করার অপ্রান্ত চেষ্টা করছেন। উনি যদিও এসে আমার পাশে না দাঁড়াতেন, তবুও আমার কোনো আফসোস থাকতো না। তবে ওনার এই একটা চুমু আমার মনে ওনার হাজারটা অনুভূতি কারা নাড়িয়ে দিল। আমার বর বুঝেন কি করে বউকে কিভাবে খুশি করা যায়। তিনি হুট করে আমার গলায় জড়িয়ে ধরলেন। পকেট থেকে একটা চেন বের করে আমার গায়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে চেনটা খুব যত্নেই আমায় পরিয়ে দিলেন। এতটা দামি নয়, তবে আবার এতটা সস্তাও নয়। তবে চেনটা আমার কাছে অমূল্য, কারণ ওনার দেওয়া। আবার নিজ হাতে পরিয়ে দিলেন। টেবিলের উপর থাকা ঝুমকোগুলো হাতে নিয়ে সেগুলোও আমাকে পরিয়ে দিলেন। বিছানার উপর রাখা আমার ওড়নাটাও নিয়ে আমার গায়ে জড়িয়ে দিলেন। আমার কাঁধটা জড়িয়ে ধরে আমাকে আয়নার সামনে ইশারা করলেন। অনেক সুন্দর লাগছে তোমায়। ইস, দুজনকে মানিয়েছে বেশ, একদম পারফেক্ট জুটি। আসলে এতটাই পারফেক্ট আমাদের মানানোর কারণটাই তো উনি, আমার মিস্টার ইফতি। কোমরটা জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিলেন। আমার হংস্তব্ধ যেন বেরিয়ে চলেছে। ওনার প্রতিটা ছোঁয়াই আমার কাছে নতুন লাগছে। বাইরে গিয়েছি খেতে, কোনো রেস্টুরেন্টে নয়, ওনার খালার বাড়িতে গিয়েছি। আমি, উনি, শাশুড়ি আর আপু। পুচকি নীলুও ছিল আমাদের সাথে। এই পুচকিটা পারে বটে সবাইকে হাসাতে। ওর মামা ভাগ্নি খুব দুষ্টুমি করে, যেগুলো দেখে সবাই হাসে, তবুও তারা থেমে থাকে না। দিনকাল চলছে ভালো। কেয়ারিং বর, সুন্দর একটা পরিবার, আমার আর কিছু চাই না। মাঝে মাঝে সারাদিন উনি বাসায় থাকেন না, তখন খুব বোরিং লাগে। মোবাইল চালানোর ভূতটাও আজকাল ভালোই ধরেছে। ফেসবুকে নতুন সংসার জমেছে। ওনাকে ঠিকভাবে সময় দেওয়া হয় না যতক্ষণ উনি বাসায় থাকেন। পুরুষ মানুষ তো আর বাসায় বসে থাকে না, বাইরে কাজকর্ম করতে হয়, না হলে সংসার খরচ তো চলবে না। আজকাল উনি রাতে আমাকে বুকে নিয়ে ঘুমাতে চান। জানি না কেন, জানি ইচ্ছে জাগে না ওনার বুকে ঘুমানোর। আমার অনিচ্ছা দেখলেও উনি আর জোর করে না। উনিও তো ঘুমিয়ে পড়েন, তবে আমার ঘুম আসে না। ফেসবুকিং করতে মন চায়, তাই করি। ওনার কাছেও যেতে ইচ্ছে করে না। আজ 1 মাসেরও বেশি সময় ওনার ছোঁয়া পাই না বলতে ওনার ছোঁয়াগুলো ভালো লাগে না। তবুও আমার প্রতি ওনার কেয়ারিংটা কোনো কমতি নেই। শুক্রবারে উনি বাসায় আসছেন। সকালে রুম থেকে বেরোননি। মন খারাপ মনে হচ্ছে, হয়তো ব্যবসায়িক কোনো ঝামেলায় ওনার মন খারাপ। তাই আমিও এটা আর কিছু জিজ্ঞেস করিনি। উনি শুয়ে আছেন, আমি পাশে বসে মোবাইল চালাচ্ছি। উনি বলল, এই শুনছো? আমি বললাম, হ্যাঁ বলুন। উনি বলল, কয়েকদিন তোমাদের বাড়িতে থেকে এসো। আমি বললাম, কেন? উনি বলল, তোমার আম্মু কল দিছিল, তোমাকে কয়দিন তার কাছেই রাখতে চায়। আমি বললাম, ও আচ্ছা, কখন যাচ্ছি? উনি বলল, বিকেলে অনিক আসবে তোমাকে নিতে। আমি বললাম, ওকে। অনিক আসার পর তার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় ওনাকে কেন জানি এই বাড়িতে আসতে বলার প্রয়োজন বোধ করিনি, আর কিচ্ছু বলিওনি। প্রতিদিন উনি অন্তত 10 থেকে 12 বার ফোন দিবে, দিয়ে জিজ্ঞেস করেন কিছু খেয়েছি কিনা, কেমন আছি, ভালো আছি কিনা, এগুলো জিজ্ঞেস করতে থাকে। আমার কাছে কেন জানি ওনার এই ফোন করে এগুলো জিজ্ঞেস করাটা বিরক্তিকর লাগছে। তাই উনি ফোন দেওয়া মাত্রই বলে উঠলাম, এই কি সমস্যা আপনার, এত বারবার কল দেন কেন? দিনে একবার কল দিলেই তো হয়। উনি বলে উঠলেন, মনটা মানে তো, মন না মানলে মন রে মানান, আমাকে জ্বালান কেন? উনি বলল, ওকে কালকে জ্বালাবো। আমি বললাম, জ্বালান, যাকে জ্বালানোর তাকেই জ্বালান, আপনার যাকে ইচ্ছা তাকেই জ্বালান, আমাকে প্লিজ বিরক্ত করবেন না। উনি বললেন, আমার ফোন দেওয়াতে বিরক্ত হচ্ছ? আমি বললাম, হ্যাঁ। উনি বললেন, তাহলে কি আর করার, আমাতেই তুমি বিরক্ত? আমি বললাম, হ্যাঁ। কলটা কেটে দিল।